নির্বাচনী প্রচারণার খবর জানাতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন। শুরুতেই যাচ্ছি ঢাকা 11 আসনের খবর জানতে। সেখানে বাড্ডা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, নির্বাচনী প্রচারণা কেমন চলছে সেখানে? সকাল থেকে ঢাকা 11 আসনে যারা প্রার্থী রয়েছেন বিএনপি এবং জোটের, তারা কিন্তু আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন ধারাধারতা যারা ভোটার রয়েছেন তাদের কাছে কাছে যাচ্ছেন এবং নানান রকম প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। এই মুহূর্তে আমি রয়েছি মধ্যবাড্ডা, সেখানে বিএনপির প্রার্থী ডাক্তার এম এ কাইয়ুম, তিনিও কিন্তু সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তিনি প্রার্থীদের ধারা ধারা যাচ্ছেন এবং নানান রকম প্রতিশ্রুতি দিচ্ছেন, সাধারণ মানুষের সাথে তিনি কথা বলছেন। কেমন সাড়া পাচ্ছেন আপনি? বিভিন্ন জায়গায় সকাল থেকে দেখছি আপনি সকলের কাছে যাচ্ছেন, সাড়া কেমন পাচ্ছেন, মানুষজন কি বলছে এবং বিজয়ের ব্যাপারে ঠিক কতটুকু দ্বিতীয় দিনের প্রচারণা এসে আপনি বুঝতে পারছেন এবং কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, গতকালকে থেকে আমি জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যদের নিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেছি। ব্যাপক সাড়া পাচ্ছি। আমি মাদক, সন্ত্রাস এবং চাঁদামুক্ত একটি ঢাকা 11 আসনের যে প্রতিশ্রুতি দিয়েছি, জনগণ এটার উপর আস্থা রেখেছে বলে আমি মনে করি। স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদের সাথে কাজ করছে এবং আমি বিশ্বাস করি এই অঞ্চলের মানুষ বিগত বিএনপি সরকারের আমলে এলাকায় একার মুক্ত হয়েছে, গ্যাস, পানি, বিদ্যুতের ব্যবস্থা হয়েছে। আমরা যে কথাটা বলি সে কথা করি, এই জিনিসের উপর মানুষ আস্থা রাখছে। আগামী দিনে বিপুল ভোটে এই এলাকার থেকে ঢাকা 11 আসন সহ সারা বাংলাদেশ থেকে ইনশাল্লাহ ধানের শীষে বিজয় হবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা উন্নত বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। এবং চাঁদা মুক্ত একটি ঢাকা 11 আসন করতে চাই, সেটা কমিউনিটি বেস। সিসিটিভি থাকবে, ওই কমিউনিটির মধ্যে গেট থাকবে, নাইট গার্ড থাকবে। আমরা চিহ্নিত করব কোথায় মাদক বিক্রি হয়, সন্ত্রাস হয়, ইফটিজিং হয়, সেগুলির মাধ্যমে আমরা জনগণকে সাথে নিয়ে এগুলি প্রতিরোধের ব্যবস্থা করব ইনশাল্লাহ। এবং মানুষ আমাদের উপরে আস্থাশীল। আমি বিশ্বাস করি আমার বিজয়ের ব্যাপারে আমি শতভাগ ইনশাল্লাহ আশাবাদী। আমরা 11 আসনের যিনি বিএনপি প্রার্থী যিনি রয়েছেন কাইয়ুম, তার সাথে কথা বলেছি। তিনি সকাল থেকে নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং এছাড়া জোটের যারা রয়েছেন তারাও কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছেন। সবাই জনগণকে আশ্বস্ত করছেন যে আগামী নির্বাচনে বিজয়ী হলে তারা কি কি করবেন এবং সেই সাথে জনগণের সাথে তারা এই বিষয়গুলো তারা মত বিনিময় করছেন এবং জনগণের। ধন্যবাদ আরিফ। এবারে আমরা চলে যাচ্ছি আবির হোসেনের কাছে। তিনি আছেন বংশাল এলাকায়। আবির, বংশালের নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? শ্রেয়া, নির্বাচনী প্রচারণা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা সকাল থেকে কিন্তু ঢাকা 6 এবং 7 আসনে যারা প্রার্থী রয়েছে বিএনপি জামায়াতের, তাদের প্রচার প্রচারণায় অংশ নিয়েছিলাম এবং দেখেছি। প্রথমত আমরা গিয়েছিলাম কামরাঙ্গীরচরে সকাল 11টার দিকে। সেখানে আমরা দেখেছি ঢাকা 7 আসনে যিনি জামায়াতের প্রার্থী রয়েছেন হাফেজ এনায়েতুল্লাহ, সেখানে আমরা গিয়েছিলাম এবং সেখানে তাদের সাথে কথা বলেছি। যিনি হাফেজ এনায়েতুল্লাহ ছিল জামায়াতের প্রার্থী, তিনি বলেছেন যে কামরাঙ্গীরচর যে এলাকাটি সেখানে কিন্তু গ্যাসের সমস্যা রয়েছে, রাস্তাঘাটে নানা সমস্যা রয়েছে এবং তিনি বলেছেন তিনি যদি নির্বাচিত হতে পারে তাহলে এই যে সংকটগুলো রয়েছে তিনি এই সংকটগুলো কিন্তু তিনি কাটিয়ে ওঠার, সংকটগুলো যিনি সমাধান করতে পারে তার চেষ্টা করবে। এবং আপনি যেমনটি বললেন, আমরা কিন্তু বংশালে অবস্থান করছি। সেখানে মূলত ঢাকা 6 আসনে যে বিএনপি প্রার্থী রয়েছে ইশাক এবং জামায়াতের যে প্রার্থী রয়েছে ডক্টর মান্নান, তিনি কিন্তু দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং একটু আগেই ইশাক আমাদের সাথে গণমাধ্যমের সাথে কথা বলেছিল। তিনি নামাজের পর বা জুম্মার পর কিন্তু আবার প্রচার প্রচারণা শুরু করবে। তিনি যেটি বলেছে, তিনি প্রচার প্রচারণায় যাচ্ছে সাধারণ মানুষের কাছে এবং তার যে প্রতিশ্রুতিগুলো রয়েছে, তিনি আসলে নির্বাচিত হলে মানুষের কাছে আসলে তাদের যে প্রত্যাশাগুলো রয়েছে মানুষের জন্য কি করবে সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করছেন এবং তা মানুষের কথা শোনার চেষ্টা করছেন এবং তাকে যেন বিজয় করে এবং তাকে যেন ভোট দেয় সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন। তো এবং আমরা জানি দুপুর বেলায় কিন্তু যিনি জামায়াতের প্রার্থী রয়েছে ডক্টর মান্নান, তিনি কিন্তু তার প্রচার প্রচারণা শুরু করবে। তো এখন পর্যন্ত এখানে কিন্তু প্রচারণা, যেহেতু জুম্মার নামাজ, এখানে প্রচার প্রচারণা এখন বন্ধ রয়েছে, একটু পরে শুরু হবে। তো সে আমার কাছে সর্বশেষ বংশাল থেকে এই তথ্য ছিল। ধন্যবাদ আবির। এবারে আমরা একটু ঢাকার বাইরে যাচ্ছি। পঞ্চগড়ে আছেন সহকর্মী রমিজ হোসেন। রমিজ, আমাদেরকে জানাবেন আজকের এই 10 দলের যে জনসভা হয়েছে পঞ্চগড়ে, সেখানে জামায়াত আমির কিছুক্ষণ আগেই বক্তব্য রাখছিলেন। ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আজকে? এখানে আসলে রংপুরের মানুষদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে আসলে রংপুর কিন্তু গরিব নয়, কৃষি সম্পদে সমৃদ্ধ একটা জেলাকে এতদিন ধরে গরিব করে রাখা হয়েছিল। তো এই যে রংপুর, বিশেষ করে এই অঞ্চলের মানুষদেরকে তিনি প্রত্যাশা দিয়েছেন যে আগামী নির্বাচনে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে যদি, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী সহ 10টি যে রাজনৈতিক দল, তাদেরকে যদি জয়ী করা হয় সেক্ষেত্রে এখানে যে বন্ধ চিনিকল কারখানাটি রয়েছে সেটি চালু করা হবে এবং
এখানে যে 4টি নদী রয়েছে, গতিশীল যে নদী, সেগুলোকে আসলে বন্ধ করে রাখা হয়েছে এবং পাশের একটি দেশের প্রতি অভিযোগ করা হয়েছিল তারা সেই বাঁধ দিয়ে সেই নদীগুলোকে বন্ধ করে মৃত করে ফেলা হয়েছে। তিনি প্রত্যাশা দিয়েছেন যে সেই ন্যায্যতার ভিত্তিতে সেই নদীকে আবার পুনঃখনন করে সেই নদীটিতে পানি প্রবাহিত করা হবে এবং সেই সাথে সাথে এই অঞ্চলে মানুষের জীবনের মান উন্নয়ন করার জন্য যা যা করার দরকার 5 বছরের মধ্যে আসলে তারা যদি ক্ষমতা আসতে পারে সেইটা তারা করবেন, এই ধরনের প্রত্যাশার কথা বলেছেন। এবং স্বাস্থ্য এবং চিকিৎসা খাতে বিশেষ করে তাদের প্রত্যাশা ছিল জামাত আমির এইখানে মানুষদেরকে আশ্বস্ত করেছেন যে তারা যদি ক্ষমতা আসতে পারে সেক্ষেত্রে শিশু এবং বয়স্ক যারা রয়েছেন তাদের প্রত্যেককে এখানে তারা বিনামূল্যে স্বাস্থ্যের চিকিৎসার ব্যবস্থা করবেন এবং এখানে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে এবং এই অঞ্চলে কলকারখানা সহ কৃষিকে সমৃদ্ধ করতে আসলে যা যা করা দরকার সেই ধরনের প্রতিশ্রুতি এখানে দিয়েছেন। এবং তিনি আরেকটি কথা যেটি বারবার করে বলেছিলেন যে বাংলাদেশ জামাত ইসলামের কাছে কোনো ধরনের কোনো ট্রাম্প কার্ড নেই, যে কোনো কার্ডের বিনিময়ে তারা সাধারণ মানুষকে কোনো ধরনের সেবা বা সুযোগ সুবিধা দেবে। তারা বলেছেন যে বাংলাদেশের মানুষই আসলে তাদের কাছে কার্ড, তারা যদি বাংলাদেশের জামাত ইসলামী সহ যে 10টি রাজনৈতিক দল রয়েছে তাদের জোটকে যদি ক্ষমতায় আনতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ বিশেষ করে এই উত্তরাঞ্চলের মানুষের অবহেলিত মানুষদের ভাগ্য উন্নয়নে জামাত ইসলাম একদম শেষ সময় পর্যন্ত কাজ করে যাবে। এবং এখানে যে দুটি সংসদীয় আসন রয়েছে বিশেষ করে পঞ্চগড় 1 এবং পঞ্চগড় 2, পঞ্চগড় 1 আসনে যিনি প্রার্থী রয়েছেন 10 দলের এনসিপির নেতা সার্জিস, তার হাতে এখানে শাপলাকলি প্রতীক তুলে দিয়েছেন এবং পঞ্চগড় 2 আসনে যিনি রয়েছেন তিনি তার হাতে দাড়িপাল্লার প্রতীক তুলে দিয়ে তিনি এখানে বলেছেন যে আসলে কোনো দল মত সব কিছুর ঊর্ধ্বে উঠে যে দুজন প্রতিনিধি এখানে মনোনীত করা হয়েছে তাদেরকে যেন সবাই মিলে ভোটে জয়যুক্ত করা হয়। এবং আরেকটি আহ্বান তিনি রেখেছেন যে একই দিনে যেহেতু গণভোট অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে হায়ের পক্ষে প্রচারণা চালানোর জন্য এবং হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য। এরপরে আরও দুটি সমাবেশ রয়েছে, একটি হচ্ছে দিনাজপুরে, তারপরে ঠাকুরগাঁও, এরপরে রংপুরে সমাবেশের মাধ্যমে আজকের কর্মসূচি শেষ করবেন বাংলাদেশ জামাত ইসলামের আমির। শ্রেয়া। ধন্যবাদ রমিজ আপনাকে। এবারে আমরা আবারও ঢাকায় ফিরছি। গাবতলী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আদ্দিন সজীব। সজীব, আমাদেরকে জানাবেন যে গাবতলীতে নির্বাচনের প্রচারণা কেমন চলছে? এই মুহূর্তে আমি রয়েছি মিরপুরে। গাবতলীতে ছিলাম কিছুক্ষণ আগে এবং তারপরে আমরা চলে আসি মিরপুরের এখন আমি যে শাহালি মাজার রয়েছে সেখানে রয়েছে। আপনি জানেন যে ঢাকা 14 আসনে যারা নির্বাচনে প্রার্থী হন কিংবা এই ধরনের প্রতিযোগিতামূলক জনপ্রতিনিধি হতে চান তারা কিন্তু এই শাহালি মাজারে এসে নামাজ আদায় করে কিংবা দোয়া প্রার্থনা করার পরেই এই যাত্রা শুরু করেন। এখানে আপনি জানেন যে ব্যারিস্টার আরমান বা আহমদ বিন কাশেম যিনি দাঁড়িপাল্লার প্রার্থী তিনি এই মাজারে এসেছেন। জুম্মার নামাজের পর থেকে তিনি আজকের প্রচারণায় শুরু করবেন। এর মধ্যে তিনি আমাদের সঙ্গে তার প্রাথমিকভাবে যে কথাগুলো হয় তাতে করে তিনি এই এলাকার তো বটেই, এলাকার উন্নয়ন, চাঁদাবাজি, অসঙ্গতি এবং যেসব বিষয় নিয়ে তিনি নিয়মিতভাবেই কাজ করতে চান জনকল্যাণে, যেগুলো মানুষ ত্যক্ত বিরক্ত সেগুলো নিয়ে কাজ করার যে প্রতিশ্রুতি সেটা আমাদেরকে বলেই গেছেন। এর পরবর্তীতে উনি আনুষ্ঠানিকভাবে কথা বলবেন এবং সে সময় ওনাদের একটা মিছিল রয়েছে এই এলাকায়, যেগুলো মিছিলের পাশাপাশি গণসংযোগের কার্যক্রমও করবেন। এছাড়া আমরা দেখেছি সানজিদা ইসলাম তুলি তিনি আজকে গাবতলী কলোনির বিভিন্ন সড়কে তিনি গেছেন এবং মানুষের বাসায় বাসায় গেছেন, গিয়ে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে ধানের শীষকে নির্বাচিত করলে যেভাবে করে ধানের শীষ তাকে এবার মনোনীত করেছে এই আসনে, তাতে করে এই যে দিন বদলের শুরু, সেই যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তা বাস্তবায়নে তিনি সক্রিয়ভাবে কাজ করবেন। তিনিও গুমের শিকার বা ভুক্তভোগীদেরকে নিয়ে কাজ করেছেন লম্বা সময় ধরে। তিনি সেই জায়গা থেকে সেই বিষয়টি স্পষ্ট করেছেন যে পরিবর্তনের আভাস শুরু হয়েছে বা পরিবর্তনের ইঙ্গিত বিএনপি দিচ্ছে, তাতে করে বিএনপি এবং জামাত তারা যেভাবে করে গণমুখী কাজকর্ম শুরু করেছে কিংবা যারা সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তি তাদেরকে সিলেকশন করছে বা মনোনীত করছে, তাতে করে তারা আশা করছেন ভালো কিছুই হবে আগামী নির্বাচনে এবং ভোট উৎসব হবে। ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী প্রচার কেমন চলছে? জি শ্রেয়া, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনের প্রার্থীদের প্রচারণা কিন্তু বেশ তুঙ্গে। বিশেষ করে গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হওয়ার পর থেকে প্রার্থীরা কিন্তু নিজেদের মতো করে উৎসবমুখর পরিবেশে তাদের যে প্রচারণার কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছেন। তবে যেহেতু আজ জুমাবার, আজকের কিন্তু বেশিরভাগ প্রচারণার শিডিউল কিন্তু দুপুরের পর করা হয়েছে। তারপরও আজ সকাল থেকে কিন্তু আমরা যেটা দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের অন্তর্গত যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কিন্তু
নির্বাচনী প্রচারণা চালিয়েছেন 10 দলীয় জোট প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। তিনি আজ সকালে শহরের কাউতুলি এলাকা থেকে একটি ছোট পিকআপ ভ্যানে করে কিন্তু তিনি তার যে কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে সাথে নিয়ে কিন্তু বিভিন্ন ওয়ার্ডে তিনি প্রচারণা চালিয়েছেন। এ সময় আমরা দেখেছি তিনি শহরের স্টেডিয়াম রোড, ফারুকি পার্ক, শিমরালকান্দি, কান্দিপাড়া সহ বিভিন্ন স্থান কিন্তু তিনি প্রচারণা চালিয়েছেন। তো তিনি এ সময় জানিয়েছেন যে আসলে তারা যে পরিবর্তনের ডাক দিয়েছে সেই পরিবর্তনের ডাককে বাস্তবায়ন করতে কিন্তু সাধারণভাবে কিন্তু তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি এই ব্রাউনবাড়িয়া সদর আসনে মোট 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, যেখানে ভোটার রয়েছে প্রায় 6,24,000 মতো, এবং তারা প্রত্যাশা করছেন যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে বেছে নিতে পারবে। তো এই ছিল আমার কাছে প্রচার প্রচারণের সর্বশেষ খবর। ধন্যবাদ প্রকাশ।